পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেগুলি কেবল গন্তব্যে নয়, নিয়ে যায় ইতিহাসের গহীনে, প্রকৃতির গভীরে আর হৃদয়ের খুব কাছে। আজ আমরা পা রাখবো তেমনই এক পথে, এক সোনালি স্মৃতির রেখায় আঁকা সিল্ক রুটে। পাহাড়ের কোল ঘেঁষে মেঘের চাদরে মোড়ানো প্রতিটি বাঁক যেন এক নতুন গল্প বলে। প্রাচীন মিলিটারি বাংকার, হিমেল হাওয়ায় তরঙ্গায়িত হতে থাকা লেকের জল, পাইন ঢাকা নিস্তব্ধ গ্রাম, সব মিলে এক অভাবনীয় অভিজ্ঞতার সাক্ষী আপনারা হবেন। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিম সৌন্দর্যের অপরূপ ডালি সাজিয়ে সর্বদা পর্যটকদের আহ্বান জানায়। সিকিমের প্রতিটি দিকেই রয়েছে মনমুগ্ধকর একের পর এক দর্শনীয় স্থান। সমগ্র সিকিমের দর্শনীয় স্থানগুলিকে মূলত 3 ভাগে ভাগ করে পর্যটকরা তাদের ট্যুর সাজিয়ে থাকেন। উত্তরে যেমন ইয়ামথাং ভ্যালি, গ্রোদংমার লেক বা পশ্চিমে পেলিং, নামচি, রাবাংলার মতো, সিকিমের পূর্ব দিকে রয়েছে নাথুলা পাস, ঝুলুক, নাথাং ভ্যালি ইত্যাদি। পাহাড়, মেঘ আর ইতিহাসে মোড়ানো এক দিগন্ত বিস্তৃত অঞ্চল ইস্ট সিকিম। এই ভূখণ্ড শুধুমাত্র প্রকৃতির অপরূপ রূপে সমৃদ্ধ নয়, বরং এর বুক চিরে চলে গেছে এক প্রাচীন পথ, যা একসময় ভারতের সাথে চীন ও তিব্বতের সংযোগ স্থাপন করত। এবং এই পথ ধরেই চীনের রেশম, ভারতের মশলা, তিব্বতের পশম ইত্যাদি বাণিজ্য চলত। প্রাচীনকাল থেকেই ইস্ট সিকিমের এই রাস্তা রেশম পথ বা ওল্ড সিল্ক রুট নামে পরিচিত। ভারতে এর বিস্তৃতি ছিল তাম্রলিপ্ত বন্দর থেকে নাথুলা পর্যন্ত। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের পেডং থেকে নাথুলা পর্যন্ত এই জায়গাটুকুই সিল্ক রুট বলে পরিচিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোম। আমি সোমনাথ চলে এসেছি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো 5 রাত 6 দিনের সম্পূর্ণ ইস্ট সিকিম ট্যুর প্ল্যান। এই ট্যুরে কোথায় থাকবেন, কী কী পারমিটের প্রয়োজন, গাড়ির খরচ কত, কখন এই ট্যুরে আসবেন ইত্যাদি সব কিছু ভিডিও শেষে জানতে পারবেন। ইস্ট সিকিম ট্যুর কমপক্ষে 3 রাত 4 দিনের হয়ে থাকে, তবে আমরা একটু সময় নিয়ে ঘুরেছিলাম বলে 5 রাত 6 দিনের ট্যুরটা সাজিয়েছিলাম। এই 5টা রাত আমরা ছিলাম সিলেরিগাঁও, আরিটার, ঝুলুক, নাথাং ভ্যালি ও ঋষিকোলাতে। এছাড়াও আরও কয়েকটি জায়গা আছে, যেমন ইচ্ছেগাঁও, লিংথাম, পদমচেন, এখানেও অনেকে রাত্রিবাস করে থাকেন। উত্তরবঙ্গের মতো সিল্ক রুট ভ্রমণের শুরুটাও হয় এনজিপি স্টেশন থেকে। শিয়ালদা, হাওড়া থেকে একাধিক ট্রেন রয়েছে এনজিপি পৌঁছানোর। চেষ্টা করবেন একটু সকালের দিকে এনজিপি পৌঁছাতে, কারণ এনজিপি থেকে সিল্ক রুটে আমাদের প্রথম রাত্রিবাস সিলেরিগাঁও পৌঁছাতে অনেকখানি সময় লাগবে। ঘড়িতে সকাল 9টা আমরা বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশন থেকে। আমরা এই ট্যুরে গ্যাংটকে থাকছি না, তার কারণ ইস্ট সিকিম বাদে সিকিমের অন্য কোথাও ট্যুর করলে গ্যাংটক যেতেই হবে। তাই এই ট্যুরে গ্যাংটক আপাতত স্কিপ করে যাচ্ছি। নাথুলা, ছাঙ্গুলে ঘুরে আমরা ওই পথ ধরেই আবার ফিরে আসবো। আমরা এখন যাচ্ছি সেবকেশ্বরী কালী মন্দিরে। তো যারা এই কালিম্পং বা এরকম সিকিমে যান, এই সেবকের উপর দিয়ে যাওয়ার সময় এই সেবকেশ্বরী কালী মন্দিরে কিন্তু অনেকেই ঘুরে যান। খুবই জাগ্রত মন্দির। আমি এর আগেও ঘুরেছি, আজকে আমি এখানে দ্বিতীয়বার আসছি। এনজিপি থেকে সিলেরিগাঁওয়ের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। আমরা যাব NH10 ধরে সেবক কালিম্পং হয়ে, এবং যাওয়ার পথে দেখে নিলাম সেবকেশ্বরী কালী মন্দির। সেবকের করোনেশন ব্রিজ পার করার পরই চোখে পড়ল গত বছর বর্ষায় NH10-এর বিপর্যয় কিছু রূপ। আমরা এই ট্যুরটা করেছিলাম গত বছর অক্টোবর মাসে। বর্ষাকাল বাদে মোটামুটি সারা বছরই ইস্ট সিকিম ট্যুর করা যায়। ডিসেম্বর জানুয়ারিতে বরফের জন্য অনেক রাস্তা বন্ধ থাকে। চারিদিকে বরফে মোড়া সিল্ক রুটের দর্শন করতে চাইলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টা সবচেয়ে ভালো। সিলেরিগাঁও যাওয়ার পথে আজকে আমাদের ফার্স্ট সাইট সিইংয়ের পয়েন্ট হচ্ছে দালাপচেন মনাস্ট্রি। তো আমার প্রায় এনজিপি থেকে 4 ঘন্টা মতো হয়ে গেছে। রাস্তার ঠিক পাশেই রয়েছে এই মনাস্ট্রিটি। দালাপচেন মনাস্ট্রি থেকে আরও কিছুটা এগিয়েই আছে আরেকটি হনুমান মন্দির। আমরা ঘুরে দেখলাম দালাপচেন মনাস্ট্রি, খুব সুন্দর একটি জায়গা। এবং এরপরে আমরা যাব হনুমান মন্দির। হনুমান মন্দির এখান থেকে খুব কাছেই, প্রায় 500 মিটারের কাছাকাছি। হনুমানজির মন্দিরটি বেশ কিছুটা ওপরে অবস্থিত, খুবই সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি দেখে কার্শিয়াংয়ের হনুমান টকের কথা মনে পড়ে গেল। এখানে আরও একটি দুর্গা মন্দির আছে হনুমান মন্দিরের ঠিক পাশেই। এখান থেকে সিলেরিগাঁও এখনও প্রায় 15 কিলোমিটার, এখন ঘড়িতে 2:30। আমরা এনজিপি থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়। রাস্তায় একবার ব্রেকফাস্ট
সেবকেশ্বরী মন্দির ও এই দুটো মন্দির ঘুরতে বেলা 2:30 হয়ে গেছে। সিলেরিগাঁও ঢোকার মুখে একটা ছোট্ট চেকপোস্ট আছে। ইস্ট সিকিম ট্যুরে আসা পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা এই সিলেরিগাঁও গ্রামটি। আমরা প্রায় চলে এসেছি। এখানে আমরা থাকবো সিলেরি মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টে। রিসর্ট বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। গ্রামটার একদম শেষ মাথায় এই রিসর্টটি, পিছনে ঘন পাইনের বন। এই রিসর্টটি গ্রামটির একদম শেষ মাথায় অবস্থিত বলে এখান থেকে দারুণ সুন্দর ভিউটা পাওয়া যায়। রিসর্টে ঢুকতে প্রায় 3:30 বেজে গেছিল। ঝটফট স্নান সেরে খাবার টেবিলে চলে আসলাম। পাহাড়ে সমস্ত হোমস্টে বা রিসর্টেই খাবার একদম সেম, দিনে ডিম ও রাতে চিকেন, সাথে ডাল, সবজি, ভাজা এগুলো তো থাকেই। লাঞ্চ সেরে নিয়ে গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখলাম। মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টে আমাদের রুমগুলো একটু দেখায়। এই রুমগুলিতে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে খরচ 1000 থেকে 1200 টাকার মধ্যে। সিজন অনুযায়ী এই রেট কমে বা বাড়ে। বাথরুমগুলিতে গিজার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই ট্যুরটা সম্পূর্ণ নিজেরা প্ল্যান করে করি, কোনোরকম কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই। সিলেরিগাঁওতে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে, রামিতে ভিউ পয়েন্ট। সেটি আজ বিকেলে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, তাই কাল সকালে আমরা যাব। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে এসেই দেখলাম এই অপরূপ দৃশ্য, এবং তখনই সিলেরিগাঁওতে থাকার সার্থকতাটা বুঝতে পারলাম। রুম থেকে বেরিয়েই এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আগে কখনো দেখিনি। এক কথায় অপূর্ব। গ্রামটিতে নিচের দিকে অনেক হোমস্টে আছে, কিন্তু ওখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে না। সকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম রামিতে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সিলেরিগাঁওতে থাকলে অবশ্যই এই জায়গাটি আসবেন। সিলেরিগাঁও হোমস্টে থেকে আমরা প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক করে আসার পরে আমরা এখন চলে এসেছি রামিতে ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা কী দেখব, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ দৃশ্য এবং তিস্তার 13টা বাঁক, তিস্তা এবং রংপুর নদীর যে মিলনস্থলটা সেইটা আমরা টোটাল 13টা বাঁক এখান থেকে দেখতে পাবো। রামিতে ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে খাওয়া দাওয়া ও এখানে থাকার অভিজ্ঞতা বেশ ভালো। রিসর্ট বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। দ্বিতীয় দিন আমরা চেক আউট করলাম বেলা 11টায়। আজ আমরা যাব সিল্ক রুটে আমাদের দ্বিতীয় গন্তব্য আরিটার। সিলেরিগাঁও থেকে বেরিয়ে কিছু দূর আসার পরেই দেখে নিন সাইলেন্ট ভ্যালি। দারুণ গা ছমছমে নির্জন পাইন গাছের জঙ্গল, চারিদিকে শুধুই ঝিঝি পোকার ডাক। জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা চলে গেছে ভিতরের দিকে। ওই রাস্তাটা ধরে কিছু দূর ভিতরের দিকে যাওয়া যায়। এখানে হাঁটার সময় একটু সতর্ক হয়ে হাঁটবেন, এখানে জোঁকের খুব উপদ্রব। জঙ্গলের মধ্যে এরকম একটি ফাঁকা জায়গা আছে, দেখে বোঝাই যায় না বাইরে থেকে। এখন একটু জায়গাটা আগাছায় ভরে আছে, নাহলে বেশ সুন্দর লাগে দেখতে। সিলেরিগাঁও থেকে আরিটারের দূরত্ব 38 কিলোমিটার। রাস্তা খুব বেশি না হলেও পেডংয়ের কাছে মারাত্মক জ্যামের মধ্যে ফেঁসেছিলাম, তাই রাস্তায় অনেকটা সময় চলে যায় এবং কিছু কিছু জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষায় এই রাস্তাগুলো ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে যায় তার একটা ঝলক আমরা এখন দেখতে পাচ্ছি।
শিলারিগাঁও থেকে বেরোনোর প্রায় 3 ঘন্টা পর দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছালাম ঋষি চেকপোস্টে। এটা ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের বর্ডার। আমরা এখন আছি ঋষি চেকপোস্টে। এই ঋষি চেকপোস্টে আমাদের প্রত্যেকের 2টো করে ভোটার আইডি কার্ডের জেরক্স এখানে লাগবে পারমিট করার জন্য। তো এই পারমিটটা হচ্ছে যে সিকিম স্টেটে আমরা এন্ট্রি নিচ্ছি তার জন্য। এরপরেও আমাদের রুংলি বাজারে আবার চেকপোস্টে আমাদের আইডি কার্ড দেখাতে হয়। 2 কপি জেরক্সের একটা কপি ওয়েস্ট বেঙ্গল সাইডে জমা নেবে আর একটা কপি সিকিম সাইডের চেকপোস্টে জমা নেবে। ঋষি চেকপোস্ট পার করার পর আমরা এখন চলে এসেছি রেনকের শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। 16 হাত বিশিষ্ট সিদ্ধিদাতা গণেশের মন্দির এটি। দারুণ সুন্দর মন্দির এটি। মন্দিরের ভিতরে ও বাইরে কারুকার্য দেখার মতো। হাতে একটু সময় নিয়ে ভালো করে ঘুরে দেখলাম সম্পূর্ণ মন্দিরটি। মন্দিরের বাইরে রয়েছে অমৃত লাভের আশায় দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের দৃশ্য। বিশ্ববিনায়ক মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম আরিটারের দিকে। আরিটার এখনও এখান থেকে 9 কিলোমিটার। আরিটারে থাকার জন্য প্রচুর হোটেল হোমস্টে পেয়ে যাবেন, কিন্তু আমরা যেখানে ছিলাম সেই জায়গাটি আমাদের মতো আপনাদেরও খুব পছন্দ হবে। আরিটারে যখন ঢুকলাম তখন ঘড়িতে বিকেল 4টে। আরিটার লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি একদম হোমস্টের সামনে চলে যাচ্ছে। গাড়ি থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে ওপরে উঠতে হবে। আজ আমরা থাকবো আরিটার লেকের ঠিক পাশেই লামাপোখরি ভিলেজ রিসর্টে। সিল্ক রুট ট্যুরে সমস্ত হোমস্টে বা রিসর্ট আমার এই বন্ধুরাই বুক করেছে। আশিস, দীপাঞ্জন, জয়দীপ এরা অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেগুলো বুক করেছে। আমাদের মতো আপনারাও এরকম নিজেরা ট্যুর প্ল্যান করে ইস্ট সিকিম ঘুরে নিতে পারেন কোনো রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই। রিসর্টে পৌঁছানোর পরেই তাড়াতাড়ি লাঞ্চ করতে চলে এলাম। পাহাড়ে একমাত্র এই রিসর্টেই দেখলাম মেনুতে মাছ আছে। খাওয়া দাওয়া শেষ করতে বিকেল প্রায় 5টা হয়ে গেছিল, তাই ওই দিন আর মানকিং টপে যাওয়া হয়নি। চলুন রিসর্টে রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব আহামরি কিছু না হলেও বেসিক যে জিনিসগুলি থাকার দরকার সেগুলি ছিল। 3 বেলা থাকা খাওয়া সহ রুমগুলির ভাড়া 1000 থেকে 1200-র মধ্যে পার হেড পার ডে। এনাদের ডাইনিং রুমটাও খুবই সুন্দর করে সাজানো। এই রিসর্টের প্রধান আকর্ষণ হলো এর লোকেশনটি। রিসর্টে বসেই আরিটার লেকের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। গতকাল যখন এখানে এসে পৌঁছালাম তখন সন্ধ্যে হয়ে গেছিলো, তাই চারিদিকটা ভালো করে ঘুরে দেখা হয়নি, কিন্তু এখন রিসর্টের ভিতরটি ঘুরে মন সত্যিই ভালো হয়ে গেল। নর্মাল রুম ছাড়াও কয়েকটি কটেজ আছে, এইগুলির রেট একটু বেশি। এরকম জায়গায় ঘুরতে আসলে হোমস্টে রুম যতই ভালো হোক আপনার ইচ্ছা করবে রুমের বাইরে বেরিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম লেকের চারপাশটা ঘুরে দেখতে। পাহাড়ের বুকে এরকম পান্না সবুজ জলের লেক দেখতে অসাধারণ লাগছে। লেকের ঠিক পিছনে একটি মন্দির আছে। জায়গাটি একদম ছবির মতো সুন্দর। 4600 ফিট উচ্চতায় অবস্থিত এই লেকটি একটি ন্যাচারাল লেক। সিকিমের প্রাচীন লেকগুলির মধ্যে এটি অন্যতম। এই লেকটির আকৃতি অনেকটা বুটের মতো, যা আমরা মানকিং টপ থেকে দেখব। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তবে সেটা এখন এত সকালে চালু হয়নি। লেকের চারিদিকে এই ঘন পাইনের বন লেকটির সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমাদের রিসর্টের সরাসরি উল্টো দিকে একটি মন্দির রয়েছে। লেকের পিছনে ঘোরার সময় খেয়াল করলাম এখানে একটি সাইনবোর্ড আছে, মানকিং টপ যাওয়া ট্রেক রুট এটি। আমরা আছি লামপুখরি ভিলেজ রিসর্টে। ওই রিসর্টটা জাস্ট এই উপরটাতে, এবং ওই রিসর্টের ঠিক পাশেই রয়েছে এখানে
লেক ভিউ কটেজ, এটা খুব সুন্দর। তবে আমরা যেখানে আছি এখান থেকেও আপনি লেকে নামার রাস্তা পাবেন, এবং এই দুটো সব থেকে কাছে, এই আরিটার লেকের সব থেকে কাছে এই দুটো হোমস্টে আছে, দুটোই বেশ সুন্দর। এবং আমরা এখন ঘুরে দেখলাম লেকের চারিদিকটা, খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা যাবো মানকিন ভিউ পয়েন্ট যেটা আছে ওখানে। লামাপুখরি ভিলেজ রিসর্ট থেকে চেক আউট করলাম সকাল 11টায়। আজকে আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট মানকিন টপ ভিউ পয়েন্ট। গাড়িতে আসলেও মানকিন টপে যাওয়ার জন্য আপনাকে এইখানে নামিয়ে দেবে, এবং এখান থেকে এই যে সিঁড়িগুলো চলে গেছে, এইখান থেকে 140টা সিঁড়ি ওপরে উঠতে হবে। আমরা এখন আছি মানকিন টপে। এই মানকিন টপ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ দেখা যায়, কিন্তু আমরা সেটা এখন দেখতে পাচ্ছি না, কারণ চারিদিক মেঘে ঢেকে আছে। কিন্তু এখান থেকে এই লামাপুখরি লেক বা আরিটার লেকের একটা দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এবং একদম ওই নিচে ওইখানটাতে কিন্তু দেখা যাচ্ছে যে লেক ভিউ রিসর্টটা, এবং তার পাশেই ছিল আমাদের রিসর্ট লামাপুখরি ভিলেজ রিসর্ট। তো আরিটার ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরবেন, খুব সুন্দর লাগবে। মানকিন টপ থেকে ফেরার সময় দেখে নিতে পারেন রেনক গুম্বাদারা মনাস্ট্রি, আরিটারের অন্যতম প্রাচীন মনাস্ট্রি এটি। ট্যুরের তৃতীয় দিন আমরা যাব জুলুক। এই সিল্ক রুট ট্যুরের যা একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক ইত্যাদি ঘোরার জন্য জুলুকে একটি দিন থাকতেই হবে। আরিটার থেকে জুলুকের দূরত্ব 42 কিলোমিটার। জুলুক যাওয়ার পথে পড়বে রোংলি বাজার, যা সিল্ক রুটে পারমিটের প্রধান একটি জায়গা। পারমিট নিয়ে চিন্তার কিছু নেই, এই দায়িত্ব আপনাকে গাড়ির ড্রাইভার। আপনাকে শুধু ডকুমেন্টস অর্থাৎ ভোটার বা ড্রাইভিং লাইসেন্সের ও জেরক্স ও 2 কপি ফটো ওনাকে দিয়ে রাখতে হবে। রোংলি বাজারে গাড়ির পারমিটের জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই সময়টা এখানে শপিংয়ের কাজে লাগাতে পারেন, এবং এখান থেকেই কিনে নিতে পারেন অক্সিজেন ক্যান, যা নাথুলা পাসে কাজে লাগবে। রোংলি বাজার থেকে প্রচুর শপিং করতে পারবেন। আমরা এরকম যে দোকানগুলো দেখছেন, এখান থেকে দুটো জ্যাকেট, ছোটো ছোটো টুপি সব কিছু কিনলাম, দাম বেশ সস্তায় আছে। সুতরাং এখানে আসতে চেকপোস্টে পারমিট নেওয়ার সাথে সাথে এই সমস্ত শপিংগুলো আপনারা করে নিতে পারবেন। রোংলি বাজার পার করার পরে চারিদিকে দৃশ্যপট আরও সুন্দর হতে শুরু করলো। গতকাল আমরা রাস্তায় যে ভয়ঙ্কর জ্যামটা পেয়েছিলাম সেটা কিন্তু আজ আর নেই। রোংলি থেকে জুলুকের দূরত্ব 30 কিলোমিটার। এখানে পারমিট করাতে ও শপিং শেষ করে গাড়ি স্টার্ট করতে ঘড়িতে প্রায় 2টো বেজে গেছিল। সিল্ক রুটে রাস্তার সৌন্দর্যের পূর্বাভাস আমরা খুব ভালোই টের পাচ্ছি। এখন যে রাস্তা থেকে চোখ সরানো যাবে না তা বেশ বোঝা যাচ্ছে। রোংলি বাজার থেকে আমরা যে পারমিটটা করালাম সেই পারমিটের একটা কপি এখানে লিংতামে চেকপোস্টে দিতে হবে, এবং এরপরে আমরা যখন পদমচেন যাব, পদমচেনে একটা চেকপোস্টে ওই আমাদের পারমিটের কপি জমা দিতে হবে। এবং এখানে আছে অক্সিজেন সিলিন্ডারের একটা ব্যবস্থা। সুতরাং রোংলি বাজার থেকে অক্সিজেন সিলিন্ডার কেনার কোনো দরকার নেই, ওটা এখানে এনাদের একটা ছোট ক্যাম্প মতো আছে, এখান থেকেই অক্সিজেন সিলিন্ডার এনারা প্রেশার চেক করে সেটা দেবেন। অনেক সময় হয় কি যে রোংলি বাজার থেকে যে আমরা অক্সিজেন সিলিন্ডারগুলো পারচেস করছি সেইগুলোতে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে না। এখন চলে এসেছি কিউবখোলা ওয়াটারফলস। তো লিংতাম ছাড়ার কিছুক্ষণ পরেই এই কিউবখোলা ওয়াটারফলসটা পড়বে, রাস্তায় একদম ধারেই। তো মেঘালয়তে যেরকম আমরা কিনড্রিম ওয়াটারফলস দেখেছিলাম যে আমাদের যাওয়ার রাস্তাতেই পড়ে, রাস্তাটা একদম ধারেই, এটাও ঠিক সেরকমই অনেকটা। ছোট্ট কিন্তু সুন্দর একটি ওয়াটারফলস। এখন অক্টোবর মাস, তাই জলের পরিমাণ অনেকটা কম। এখানে দুটো পাহাড়ের মাঝে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এটা করতে পারেন। এর রেট পার হেড 100 থেকে 200 টাকার মধ্যে।
কিউখোলা ফলস পার করার পরে নিমাচেনের কাছে রাস্তার অবস্থা বেশ খারাপ, তবে কাজ পুরোদমে চলছে। কিউখোলা ফলস পার করার পর এখন দেখব ইকো নেচার পার্ক। রাস্তার ধারেই সুন্দর একটি পাইন গাছের জঙ্গল। পাইন ফরেস্টে এর আগেও আমরা অনেক ঘুরেছি, কিন্তু এই ঝুলুক যাওয়ার পথে ইকো নেচার পার্ক, এইখানে যে পাইন ফরেস্টে এটা একদম পুরো ঘন অন্ধকার ভিতরে। এখন বিকেল 4:30 হয়েছে, কিন্তু ভিতরটাতে পুরো বাইরে রোদের কোনো দেখাই নেই, সম্পূর্ণ অন্ধকার। সূর্য প্রায় দিগন্তরেখার কাছাকাছি, তাই ইকো পার্কে বেশি সময় অতিবাহিত না করে এগিয়ে চললাম ঝুলুকের দিকে। নিমাচেনের পরে পদমচেন থেকে ঝুলুকের রাস্তার অবস্থাও বেশ খারাপ। ঝুলুক প্রবেশের আগে বিকেলের পড়ন্ত আলোয় গ্রামটার এই সোনালি ছবি দেখলাম। ভেবেই ভালো লাগছিল যে আমরা এখানে আজকে থাকবো, পাহাড়ের কোলে ছোট্ট শান্ত এই গ্রামটিতে। এখন সবুজের চাদরে মোড়া থাকলেও মার্চ এপ্রিল আসে কিন্তু ঝুলুকের অন্য রূপ দেখতে পাবেন। তুষারাবৃত ঝকঝকে সাদা ঝুলুকের দর্শনের জন্য ওই সময়টাতে আসতেই হবে। আমরা এসে পৌঁছালাম বিকেল 5টায়। আসার সাথে সাথে এই নৈসর্গিক দৃশ্য, প্রকৃতি যেন আর চাইছিল ঝুলুকে আমরা এই মনোরম সূর্যাস্তটা উপভোগ করতে পারি। গতকালের মতো আজও আমরা লাঞ্চ করলাম বিকেলে। দিলমায়া হোমস্টেতে খাবারের কোয়ালিটি ঠিকঠাক। 9400 ফিট উচ্চতার একটি পাহাড়ি গ্রামের একটি বাজেট হোমস্টেতে যেমন হওয়া দরকার ঠিক সেরকমই। দিলমায়া হোমস্টেতে এটা আমাদের রুম। এটাকে 4 বেডরুম বলা হচ্ছে, কিন্তু 4 জনের জন্য রুমগুলো অনেকটাই ছোট। আমরা এখানে 2 জনেই ছিলাম। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে খরচ 1100 থেকে 1200-র মধ্যে। বাথরুমে গিজার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজারটা এখানে খুবই দরকার কারণ টেম্পারেচার খুবই কম। দিলমায়া হোমস্টের এই রুমগুলোতে আমরা ছিলাম। ঝুলুকে কম দামের মধ্যে বেশ ভালো হোমস্টে এটি। হোমস্টের থেকেও এখানে যেটা আপনাকে টানবে তা হলো এই জায়গার ভিউ। ঝুলুকের উচ্চতা 9400 ফিট, তাই রাতে অনেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়, তবে আমাদের গ্রুপে কারো এরকম কোনো সমস্যা হয়নি। আজ অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব, তার কারণ আজ অনেক সাইট সিইং আছে এবং নাথুলা পাসে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই প্রবেশের অনুমতি দেওয়া হয়। চতুর্থ দিন আমাদের ট্যুরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা দিন। সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নাথুলা পাস ও ঝাঙ্গু লেকের উদ্দেশ্যে। যদিও এরকম সুন্দর একটি জায়গা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই গ্রামটির ঠিক উপরে এসেই এই জায়গাটিতে দাঁড়ালাম। পুরো ঝুলুক গ্রামটির অসাধারণ একটি ভিউ পাওয়া যাচ্ছে। ড্রাইভার দাদাকে আগেই বলে রেখেছিলাম আজ সারাদিন এরকম রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে প্রচুর ছবি ভিডিও তুলব। আসলে রাস্তার সৌন্দর্যটাই এমন যে একটু দাঁড়িয়ে ভালো করে না দেখলে আপনার মন ভরবে না। ঝুলুক ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া অনেকটা পাল্টে গেল। গানেক ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই চারিদিক মেঘে ঢেকে গেছে। আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট গানেক ভিউ পয়েন্ট। এখান থেকেই জিগজ্যাগ রোড সহ ঝুলুক গ্রামটির আরও সুন্দর একটি ভিউ পাওয়া যায়, কিন্তু এখন আর সেই উপায় নেই, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, থাম্বি ভিউ পয়েন্ট। 11,200 ফিট উচ্চতায় অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড ও কাঞ্চনজঙ্ঘা একই সাথে দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এখন মেঘের জন্য এসবের কিছুই দেখা গেল না। ছাঙ্গু লেক দেখার পর আমরা গ্যাংটক যাব না, আবার এই পথেই ফিরব, তাই আর একটা সুযোগ পাবো থাম্বি ভিউ পয়েন্ট থেকে দারুণ কিছু দেখার। তবে এই যে ভিউ পয়েন্টগুলোর কথা বলছি এখানে অবশ্যই দাঁড়াবেন। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ের রূপ দেখে মুগ্ধ হবেনই, একথা বলতে পারি। এখন এসে দাঁড়ালাম নাথাং ভ্যালি। নাথুলা ছাঙ্গু লেক ঘুরে আজ রাতে এখানেই থাকবো। 13,500 ফিট উচ্চতার নাথাং ভ্যালিতে কেউ খুব একটা থাকে না,
তার কারণ শারীরিক অসুস্থতার একটা আশঙ্কা থেকে যায় এবং ভালো হোমস্টের অভাব। যারা এখানে থাকবেন না তারা এখানে দাঁড়িয়ে এই ভ্যালির সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন। নাথাং ভ্যালি পার করার পরে আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। এই যেন প্রকৃতির এক খামখেয়ালি আচরণ, এবং সেটাই আমাদের কাছে দারুণ উপভোগ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের ওল্ড বাবা মন্দির। জুলুক থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব 31 কিলোমিটার। এখন সময় 10:30। জুলুক থেকে এখানে আসতে সময় লাগলো 2 ঘন্টার মতো। নাথাং ভ্যালি দেখে আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দির। তো ওল্ড বাবা মন্দিরে এখন ওয়েদার কন্ডিশন খুবই ভালো আছে। আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাব। ওল্ড বাবা মন্দির কোনো দেবদেবীর মন্দির নয়, এটি তৈরি করা হয় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে। হরভজন সিং, যিনি ছিলেন 23rd শিখ রেজিমেন্টের একজন সৈনিক। 1968 সালে 22 বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়, যে অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। কর্মরত অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে প্রাণ হারান হরভজন সিং। বেশ কয়েকদিনের খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শোনা যায় এক জওয়ানের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং তার বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। রাস্তা থেকে বাবা মন্দিরে ওঠার জন্য একটা বেশ লম্বা সিঁড়ি রয়েছে। আপনারা যখন আসবেন এই সিঁড়িতে কিন্তু খুব ধীরে ধীরে উঠবেন, নাহলে এখানে শ্বাসকষ্টের প্রবলেম হয়, কারণ এমনিতেই জায়গাটা অনেকটা হাই অল্টিটিউডে আছে। তো সেক্ষেত্রে একটু ধীরে ধীরে বাবা মন্দিরে প্রবেশ করবেন। ওল্ড বাবা মন্দিরের ভিতরে ঢুকলে মনে হবে বাবা হরভজন সিং হয়তো এখনও ডিউটিতে আছেন। তার ব্যবহৃত সেনা ইউনিফর্ম, বুট এখনও সযত্নে রাখা আছে। তার দৈনন্দিন জীবনে ব্যবহারের সমস্ত জিনিস থেকে শুরু করে তার বিছানা প্রতিদিন সুন্দর করে গুছিয়ে রাখা হয়। সেনারা প্রতিদিন তার জন্য খাবার সাজিয়েও দেন, যেন তিনি সত্যিই ফিরে এসে তা গ্রহণ করবেন। হরভজন সিংয়ের স্মৃতিকে আজও বাঁচিয়ে রাখার জন্য ভারতীয় সেনাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। শোনা যায় মৃত্যুর পরও বাবা হরভজন সিংয়ের উপস্থিতি নানাভাবে টের পান কর্তব্যরত জওয়ানরা। সীমান্তে কোনোরকম বিপদের আঁচ পেলেই বাবা স্বপ্নাদেশ দিয়ে তাদের সতর্ক করে দেন। এখন আমরা রওনা দেব নাথুলা পাসের উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার আগেই পড়বে এলিফ্যান্ট লেক, কিন্তু এখন আমরা ওখানে দাঁড়াবো না। নাথুলা পাস ও ছাঙ্গু লেক দেখে ফেরার সময় ওখানে দাঁড়াবো। সিল্ক রুট ট্যুরের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখন আমরা উপভোগ করছি। ট্যুরের বেস্ট পার্ট হলো এই জার্নিটা। গাছপালাহীন এই পাহাড়ি পথের সৌন্দর্য প্রকাশের জন্য আমার কাছে ভাষা কম পড়ছে। সিকিমের সম্পূর্ণ ট্যুর প্ল্যানের সাথে রাস্তার এই অপরূপ দৃশ্যগুলো তুলে ধরতে গিয়ে ভিডিওটির দৈর্ঘ্য হয়তো একটু বেড়ে যাচ্ছে। আশা করছি আমার দর্শক বন্ধুরা ধৈর্য না হারিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাথাং ভ্যালি বা এই যে জায়গাগুলো, এগুলোর কথা ভাবলেই আমরা সবসময় ভাবি যে পুরো বরফ দেখতে পাবো, কিন্তু বরফ ছাড়াও এই যে আমরা এখন অক্টোবর মাসে এসেছি, এই যে ভিউটা আমরা পাচ্ছি এটাও কিন্তু কম কিছু না। দারুণ, মানে কিছুক্ষণ আগে পর্যন্ত আকাশে পুরো মেঘ ছিল, কিন্তু ক্লিয়ার স্কাই আর এইরকম ভিউ। এখান থেকে নাথুলা আরও 7 কিলোমিটার। একবারও মনে হচ্ছে না কখন নাথুলা পৌঁছাবো, কখনই বা ছাঙ্গু লেক দেখবো। শুধু এই রাস্তার সৌন্দর্য ডুবে থাকতে ইচ্ছা করছে। রাস্তায় যেতে যেতে গাড়ির বুকিংয়ের ডিটেলসটা জানিয়ে রাখি। সিল্ক রুটের এই ট্যুরে আমরা গাড়ি বুক করেছিলাম ডিসকভার জুলুক নামে এক সংস্থার থেকে। ওনারা টোটাল ট্যুর প্যাকেজও প্রোভাইড করেন, কিন্তু আমরা শুধুমাত্র গাড়িটাই ওনাদের থেকে নিয়েছিলাম। বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এনজিপি টু এনজিপিস 6 দিনের ট্যুরে 7 সিটার গাড়ির খরচ পড়েছিল প্রায় 30,000 টাকা। এর মধ্যে নাথুলা পাসের পারমিটের জন্য 5,000 টাকা, ছাঙ্গু লেকের পারমিটের জন্য 2,500 টাকা এবং সিল্ক রুটের ইনার লাইন পারমিটের জন্য 800 টাকা ইনক্লুড করা আছে। এবং সমস্ত পারমিট আমাদের গাড়ির ড্রাইভার দাদা আগে থেকে জোগাড় করে রেখেছিলেন।
রাস্তার বাঁ দিকে এখন আমরা যে লেকটা ক্রস করছি এর নাম হাঙ্গু লেক। মেঘালয়ে ঘোরার সময় যেমন রাস্তার পাশে প্রচুর জলপ্রপাত দেখা যায়, এখানে সেরকম লেক দেখা যাচ্ছে। এখানে আর গাড়ি থামিয়ে নামছি না, যদিও এই লেকটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। নাথুলা পাস প্রতি সোমবার ও মঙ্গলবার পর্যটকদের জন্য বন্ধ থাকে, তাই সিল্ক রুট ট্যুর প্ল্যান করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। নাথুলা পাসের উচ্চতা 14,140 ফুট। অধিক উচ্চতার জন্য শ্বাসকষ্টের একটা সমস্যা হয়ে থাকে, সেই কারণে এখানে আগত সমস্ত গাড়িতেই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখাটা বাধ্যতামূলক, যেটা আমরা রংলি বাজার থেকে কিনে রেখেছিলাম, এবং তার সাথে আমরা কিছুটা কর্পূর ও সঙ্গে রেখেছিলাম। শ্বাসকষ্ট হলে কর্পূর ভালো কাজে লাগে, যদিও আমাদের সেটার কোনোটাই দরকার পড়েনি। আমরা এখন আছি নাথুলাতে। তো নাথুলাতে আমরা ভেবেছিলাম যে অল্প একটু হলেও বরফ দেখতে পাবো, কিন্তু বরফের কোনো দেখা নেই। তো ওয়েদার কন্ডিশন দারুণ, ব্লু স্কাই, একদম পুরো মেঘমুক্ত আকাশ। 1962 সালে ইন্ডিয়া চায়না যুদ্ধের পর সিল্ক রুটের এই পথে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে এই জায়গাটি সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় মোড়া থাকে। বেলা 2টোর পর এখানে আর কোনো পর্যটককে থাকতে দেওয়া হয় না। এই যে লাল শেড দেওয়া জায়গাটা আছে, ওখান থেকে চীনের অনেকটা অংশ দেখা যায়, এবং ওখানে চাইনিজ আর্মি রয়েছে, তাই ওখানে কোনোভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না। সিল্ক রুট ট্যুরের বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে নাথুলা পাস অন্যতম। এরপর আমরা এগিয়ে যাব ছাঙ্গু লেকের দিকে। এখান থেকে ছাঙ্গু লেকের দূরত্ব 16 কিলোমিটার। ছাঙ্গু লেক দেখে আবার আমরা এই রাস্তা দিয়েই ফিরে আসব। রাস্তায় যেতে যেতেই দূর থেকে দেখতে পেলাম ছাঙ্গু লেককে। সিকিমের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় 38 কিলোমিটার। 12,310 ফিট উচ্চতায় অবস্থিত এই লেক যেন এক স্বর্গের শান্ত ক্যানভাস। নাথুলা পাস দেখার পর ছাঙ্গু লেকে এসে পৌঁছালাম দুপুর 2:30-তে। ছাঙ্গু লেকের সৌন্দর্যের মতো এই ইয়াক রাইডের জন্য এই জায়গাটি পর্যটকদের কাছে খুব পছন্দের। ইয়াকের পিঠে একটা শর্ট রাইডের ভাড়া 600 থেকে 650 টাকার মতো। ছাঙ্গু লেকের পিছনে এই পাহাড়ের ওপর একটি রোপওয়ের ব্যবস্থা আছে, যদিও এখন সেটা বন্ধ ছিল। পর্যটকের অপেক্ষায় এখানে অনেক ইয়াক বসে আছে। এখানে ইয়াক রাইডের দামটা আমার কাছে একটু বেশি বলেই মনে হলো, তাই হয়তো খুব কম লোক এই ইয়াক রাইড করছে। ছাঙ্গু লেক দেখে আমরা আবার আমাদের চেনা রাস্তায় ফিরে যাব। আপনারা এখান থেকে গ্যাংটকের প্ল্যানও করতে পারেন। ছাঙ্গু লেক দেখে ফেরার পথে আমরা এখন দেখে নেব সেরাথাং ওয়ার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। 1962 সালে ভারত চীন যুদ্ধ ও 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের বীর সাহসী যোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার মেমোরিয়ালের পাশেই রয়েছে একটি মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফি 20 টাকা। ইন্ডিয়ান আর্মি ও সিকিমের ইতিহাস জানতে হলে এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন। সেরাথাং ওয়ার মিউজিয়ামটি হাঙ্গু লেকের একদম কাছে। ছাঙ্গু লেক থেকে আকারে অনেক ছোট হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। আজকে আমাদের পরের গন্তব্য নিউ বাবা মন্দির। বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই বাংকারটি বানানো হয়েছিল 1982 সালে। ওল্ড বাবা মন্দিরে ছিল বাবা হরভজন সিংয়ের আসল বাংকার, কিন্তু ওই জায়গাটি অনেক সময় পর্যটকদের কাছে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, তাই এই বাংকারটি নির্মাণ করা হয়েছিল। হাই অল্টিটিউডে ওল্ড বাবা মন্দিরের মতো সিঁড়ি ভেঙে উপরে ওঠার ব্যাপারটা এখানে নেই। আমাদের পরের গন্তব্য এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। এই যে জায়গাটা দেখছেন এটি হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট গল্ফ কোর্স, যা ইয়াক গল্ফ কোর্স নামে পরিচিত। 13,025 ফিট উচ্চতায় অবস্থিত এই গল্ফ কোর্সটি। আমরা চলে এসেছি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকে। ওপর থেকে দেখলে এই লেকটির আকার অনেকটা
হাতির মতো মনে হয়। ওই যে দেখুন সামনের দিকটায় হাতির শুঁড়ের মতো দেখা যাচ্ছে। আজকের দিনের মতো সাইট সিইং শেষ। আজকে রাত্রিবাস নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালিতে থাকার সুবিধা অসুবিধা দুটোই আপনাদের কাছে তুলে ধরবো। নাথাং ভ্যালিতে পৌঁছতে বিকেল 5টা হয়ে গেছিল। আজও সেই সন্ধেবেলায় আমরা লাঞ্চ করছি। নাথাং ভ্যালিতে আমরা বুক করেছিলাম কেশব হোমস্টে। যে হোমস্টের ছবি দেখে আমরা বুক করেছিলাম সেই হোমস্টেতে আমাদের রাখা হয়নি। কেশব হোমস্টের নামে যে হোমস্টে দেওয়া হয়েছিল সেখানে থাকার জন্য বেসিক ফেসিলিটিসগুলো ঠিকঠাক ছিল না। তবে সকালে ঘুম থেকে উঠে রুমের জানালা থেকে এরকম দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল। গতকাল বিকেলে যখন আমরা এখানে এসে পৌঁছালাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই তখন আর হোমস্টে চেঞ্জ করার মতো পরিস্থিতি ছিল না, তাই বাধ্য হয়েই এখানে ছিলাম। যাই হোক, আজ সকালে আমরা নাথাং ভ্যালিতে ঘুরতে বেরোলাম। 13,500 ফিট উচ্চতায় অবস্থিত, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা এই গ্রাম। সিল্ক রুট ট্যুরে আসা খুব কম সংখ্যক পর্যটকই এখানে থাকেন, কারণ এখানে থাকলে উচ্চতাজনিত একটা সমস্যা হয়, সেটা একটু বয়স্ক পর্যটকদের জন্য বেশ চিন্তার বিষয়। এবং এখানে বেশিরভাগ হোমস্টেই খুব সাধারণ মানের। যা গতকাল আমরা নাথাং ভ্যালিতে ছিলাম। নাথাং ভ্যালিতে একদিন স্টে করার পরে আজকে আমরা আবার ঋষিখোলা পৌঁছে যাব। তো নাথাং ভ্যালিতে থাকার এক্সপিরিয়েন্স কেমন সবার? মোটামুটি খুব একটা ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না। প্রচণ্ড ঠান্ডা। আমরা যখন ঢুকলাম তখন 2 ডিগ্রি ছিল, রাতে মোটামুটি 1, হয়তো মাঝেতে 0 হয়েছে হয়তো। তবে আমাদের হোমস্টে যেটা আমরা বুক করেছিলাম সেটা খুবই জঘন্য ছিল, একদমই ভালো না। আমাদের হোমস্টের নাম ছিল হচ্ছে কেশব হোমস্টে। তো দয়া করে আপনারা ওখানে কিন্তু কেউ বুক করবেন না। এছাড়া বাকি আদার্স অনেকগুলো হোমস্টে আছে, একটু দেখতে পারেন ভালো খুঁজে। হ্যাঁ, ভালো ভ্যালির ওপরে অনেকগুলো হোমস্টে আছে, একটু দেখিয়ে দিস। ওই হোমস্টেগুলো বুক করতে পারেন এবং ভ্যালির ভালো ভিউ পেতে পারেন। আপনারা পেছনে ভ্যালি দেখতে পাচ্ছেন। মানে মোটামুটি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের হোমস্টের এক্সপিরিয়েন্স বাদ দিয়ে ওভারঅল এখানে ঘোরা এবং এখানকার ভিউটা দারুণ জায়গা এবং সেটা ঠিকঠাক আছে। হ্যাঁ, ওভারঅল দারুণ জায়গা। একটু হাই অল্টিটিউড এরিয়ার জন্য অনেকেই অ্যাভয়েড করে। হ্যাঁ, একটু করে বলতে আপনার ঠান্ডায় জমিয়ে দেয়, আপনার ঘোরার এক্সপিরিয়েন্সটা আরো ডাবল করে দেবে। বাহ, থ্যাংক ইউ। যারা ঘুরতে এসে হোমস্টের যে সমস্ত বেসিক ফেসিলিটিসগুলো পাওয়া যায় সেটাকে যদি একটু অ্যাভয়েড করতে পারেন বা সেইগুলোকে একটু ত্যাগ করে যদি একটু ভালো ভিউয়ের জন্য থাকতে পারেন, তাহলে আমি বলবো নাথাং ভ্যালিতে আসুন। নাহলে নাথাং ভ্যালিতে এসে কিন্তু আপনাদের মন খারাপই হবে, কারণ এখানে হোমস্টে যেগুলোই আছে মানে ভালো হোমস্টের কন্ডিশনও খুব একটা ভালো নয়। প্রাকৃতিক নির্জনতা ও নিস্তব্ধতাকে সঙ্গী করে নিতে চাইলে এই জায়গা আপনার জন্য। একবার ঘুরে গেলেও শীতকালে আবার এখানে আসার ইচ্ছা রইল। বরফের চাদরে মোড়া নাথাং ভ্যালিকে একবার অন্তত দেখতেই হবে। নাথাং ভ্যালিতে আমরা স্টে করেছি বলে আমরা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারলাম। আর যারা স্টে করেন না এখানে, শুধুমাত্র সিল্ক রুট ঘোরার সময় এই নাথাং ভ্যালি হয়ে আগে চলে যান, তারা এই আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানটাতে গাড়ি পার্ক করে ওইখান থেকে নাথাং ভ্যালির ভিউটা এনজয় করেন। নাথাং ভ্যালি ঘুরে সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। সিল্ক রুটের পথের এই সৌন্দর্যের কথা যতই বলি ততই কম। বারবার দেখলেও এই ভালো লাগা কখনো ফিকে হওয়ার না। নাথাং ভ্যালি থেকে ঋষিখোলার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। ফেরার সময়ও আমরা থাম্বি ভিউ পয়েন্ট, গানেক ভিউ পয়েন্ট এই জায়গাগুলিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজও চারিদিক মেঘে ঢাকা, তাই জিগজ্যাগ রোডের টপ ভিউ আজকেও আমরা দেখতে পেলাম না। এখন ঘুরে দেখলাম গানেক টেম্পল। এটা হচ্ছে মেন রাস্তার ওখানে যে সাইনবোর্ডটা দেওয়া আছে ওখানে লেখা আছে উজ্জয়ন টেম্পল।
তো গানেক ভিউ পয়েন্ট পৌঁছানোর আগে জাস্ট একটা ছোট্ট শিব মন্দির, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মেন রোড থেকে একটু উঁচুতে অবস্থিত এটা। ঋষিখোলা ঢোকার কিছুটা আগে রাস্তা খুবই খারাপ। দুপুর 2:30টার দিকে আমরা ঋষিখোলা এসে পৌঁছালাম। ঋষিখোলা জায়গাটি ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের বর্ডারে অবস্থিত। ঋষি নদীর একদিকে ওয়েস্ট বেঙ্গল ও একদিকে সিকিম। এখানে আসার রাস্তাটা তবে সিকিম সাইডেই অবস্থিত। এখানে গাড়ি পার্ক করে হোমস্টেতে যেতে হবে। ঋষিখোলাতে আমরা আছি মাংকি লজে। বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এই প্রথমবার বাসের সাঁকো পেরিয়ে কোনো হোমস্টে বা রিসর্টে পৌঁছচ্ছি, দারুণ অভিজ্ঞতা। এটা আমাদের রুম। 3 জনের থাকার মতো বেড আছে, বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। টয়লেটও একদম ঠিকঠাক। ডাবল শেয়ারিংয়ে এই রুমের ভাড়া পড়েছিল 1100 টাকার মতো পার হেড পার ডে। মাংকি লজে খাওয়া দাওয়ার মান বেশ ভালো। লাঞ্চের পর নদীতে বসে গল্প আড্ডায় বিকেলটা বেশ ভালোই কাটল। ঋষিখোলার সুন্দর একটি সকাল। আজই আমাদের ট্যুরের শেষ দিন। সকালটা এখানে কাটিয়ে ব্রেকফাস্ট করে 11টার দিকে বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। নদীর ধারে বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত এই মাংকি লজ। গতকাল যখন এখানে এসে পৌঁছালাম তখন ওয়েদার এতটা ভালো ছিল না। আজ সকালে কিন্তু ওয়েদার দারুণ। পিছনে ঋষি নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের ন্যাচারাল বাউন্ডারি। আমি দাঁড়িয়েছি এখন ওয়েস্ট বেঙ্গলে এবং নদীর ওই পারটা ওই দিকটা হচ্ছে সিকিম। তো এবং কিছু এখানে যে হোমস্টেগুলো আছে ঋষিখোলাতে, কিছু আছে ওয়েস্ট বেঙ্গল সাইডে এবং কিছু আছে আমাদের সিকিম সাইডে। এবং আপনারা যখন আসবেন এখানে তখন কিন্তু আপনাকে গাড়ি করে সিকিম সাইডেই নামতে হবে এবং তারপরে এই যে পিছনে বাঁশের সাঁকোটা দেখছেন, এই সাঁকোটা করে আপনাকে এই দিকে বা ওয়েস্ট বেঙ্গল সাইডের যে লজগুলো আছে সেখানে কিন্তু আসতে হবে। আমরা এই ঋষি নদীর জলে স্নান করলাম এবং গতকাল আমরা বিকেলে যখন স্নান করলাম তখন বেশ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল এবং সেই কারণে জলটা পুরো ঘোলা ছিল। আজ সকালে দুর্দান্ত রোদ, দারুণ ওয়েদার এবং নদীর জল সম্পূর্ণ স্বচ্ছ, দারুণ লাগছে আজকে। মাংকি লজে আসার জন্য এই বাসের সাঁকো এইটাতে করেই পারাপার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের কানেক্টিভিটির জন্য এরকম বাসের সাঁকো করা আছে। বন্ধুরা, আমরা যে 5টা জায়গাতে থাকলাম তার মধ্যে আপনাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও থেকে আশা করি আপনারা ইস্ট সিকিম ট্যুরের প্ল্যান নিয়ে একটা ডিটেলড আইডিয়া পেলেন। এবার আপনাদের সুবিধা মতো ট্যুর প্ল্যান সাজিয়ে নেবেন। আমি চেষ্টা করেছি প্রতিটা সাইট সিইং পয়েন্ট দেখানোর এবং জায়গাগুলোতে ঘুরতে কতক্ষণ সময় লাগবে সেটাও দেখানোর। আমাদের 6 জনের গ্রুপে পার হেড খরচ হয়েছিল ওই 12,000 থেকে 13,000 টাকার মতো। এটা ট্রেনের টিকিট বাদে হোমস্টে থাকা খাওয়া ও গাড়ির খরচা, সাথে সমস্ত রকম পারমিট নিয়ে। বন্ধুরা, আমার সিল্ক রুটের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সিল্ক রুটের টোটাল 5টি জায়গার বিবরণ একসাথে দিতে গিয়ে ভিডিওটি দৈর্ঘ্য একটু বড় হয়ে গেছে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যতক্ষণ আমরা এখানে আছি এই ঋষি নদীকে এবং ঋষিখোলাকে আমরা ভালো করে উপভোগ করে নিই। দারুণ জায়গা, মানে আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা সিল্ক রুটে যাওয়া বা আসার সময় একবার হলেও এখানে একটা দিন কাটিয়ে যান। এই যে নদীর পাশ দিয়ে একদম সরু একটা রাস্তা গেছে, এইটা দিয়ে কিন্তু আসতে হবে এবং এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সম্পূর্ণ সিকিমে। ঋষিখোলাতে মাংকি লজের ডাইনিং এরিয়াটাও বেশ সুন্দর করে সাজানো। ব্রেকফাস্টে ছিল পরোটা ও ঘুগনি।
নাথাং ভ্যালি বাদ দিয়ে সব জায়গাতেই খাওয়া এবং থাকার মান বেশ ভালোই পেয়েছি। আশা করি আমার এই রিভিউ আপনাদের ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। ব্রেকফাস্ট করে বেলা 11টার মধ্যে বেরিয়ে পড়লাম ঋষিকোলা থেকে। এখন গন্তব্য এনজেপি স্টেশন। বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।